ওয়েলকাম টু প্রগতি এডুকেয়ার। প্রগতি এডুকেয়ারে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি তোমাদের জন্য আমার যে প্রিভিয়াস ইয়ার রেলওয়ে গ্রুপ ডির যে কোশ্চেন পেপারগুলো সলভ করছি তার এই সেট নিয়ে একটা আলোচনা করছি। তো ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, যারা বিশেষ করে এবছর আরআরবি, এনটিপিসি এবং রেলের গ্রুপ ডির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ, বিশেষ করে যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশান নিচ্ছ তারা তো ভিডিওগুলো অবশ্যই দেখবে, কারণ এগুলো 2018 সালে যে রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কোনো না কোনো একটা শিফট থেকে প্রশ্নগুলো নেওয়া, এবং ভিডিওগুলো দেখলে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্নে দেওয়া আছে অ্যাটমিক রেডিয়াস, একটা গ্যাপ দেওয়া আছে, ইন এ গ্রুপ অ্যান্ড ইন এ পিরিয়ড। অর্থাৎ অ্যাটমিক যে রেডিয়াসটা সেটা যদি একটা পিরিয়ডের অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট পিরিয়ডিক টেবিলের উপর থেকে নিচের দিকে অর্থাৎ একটা গ্রুপের ক্ষেত্রে, বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ একটা পিরিয়ডের ক্ষেত্রে গেলে কীরূপ পরিবর্তন হয়। যে অপশানগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখো, ডিক্রিজ, ইনক্রিজ, অর্থাৎ একটা গ্রুপ ওয়াইজ তার অ্যাটমিক রেডিয়াস অর্থাৎ একটা গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে তার পিরিয়ডিক যে ক্যারেক্টারগুলো কি পরিবর্তন হয়, অর্থাৎ যে অ্যাটমিক রেডিয়াসটা সেটা হচ্ছে ডিক্রিজ, ইনক্রিজ, ইনক্রিজ, ডিক্রিজ, ইনক্রিজ, ইনক্রিজ, ডিক্রিজ, ডিক্রিজ। মানে কি, এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে সেগুলো বললাম। এবার ঘটনা হচ্ছে আমি বলে দিই, ধরো এইরকম একটা পিরিয়ডিক টেবিল তোমাদেরকে পড়তে হয়, যেটা মডার্ন পিরিয়ডিক টেবিল বলো। তো সেই পিরিয়ডিক টেবিলের এইগুলো, এটা ধরো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম করে 18খানা টোটাল গ্রুপ রয়েছে। আর এদিকে 1, 2, 3 এরকম করে টোটাল তোমাদের 7খানা পিরিয়ড রয়েছে। এবার এই 7টা পিরিয়ডের এই যে একটা পিরিয়ডিক টেবিল তৈরি করা হলো, এইগুলো প্রত্যেকটা এলিমেন্ট দ্বারা পূর্ণ থাকে। এবার অ্যাটমিক রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াস কাকে বলে না, অ্যাটমিক রেডিয়াস হচ্ছে, ধরো কোনো একটা অ্যাটমের ক্ষেত্রে এটা নিউক্লিয়াস যদি ধরি, এখানে কি কি থাকে, এখানে থাকে প্রোটন এবং থাকে নিউট্রন। এবার এই প্রোটন এবং নিউট্রন যেখানে থাকে সেই অংশটাকে বলি আমরা কি না নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন রকমের কক্ষপথগুলো থাকে, সরি এবার এই যে কক্ষপথগুলো থাকে, এই কক্ষপথের প্রত্যেকটায় ইলেকট্রনগুলো পূর্ণ থাকে, এবং এই যে ইলেকট্রনগুলো পূর্ণ থাকে, এই যে কক্ষপথের একদম সর্ববহিস্থ যে ইলেকট্রনটা থাকে, সেই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন থেকে এই যে নিউক্লিয়াসের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, যাকে আমরা বলি অ্যাটমিক রেডিয়াস। এবার এই অ্যাটমিক রেডিয়াসটা কীরূপ পরিবর্তন হয় যদি একটা নির্দিষ্ট পর্যায়ের ক্ষেত্রে অর্থাৎ গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে যাই। দেখো, যখন উপর থেকে নিচের দিকে যাই কোনো একটা গ্রুপের ক্ষেত্রে, তার সর্ববহিস্থ একটা করে কক্ষ বা অরবিট সেটা বৃদ্ধি পায়। তো নিঃসন্দেহে বলতে পারি সেক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াসটাও বৃদ্ধি পাবে, অর্থাৎ অ্যাটমিক রেডিয়াসটা ইনক্রিজ হলো একটা নির্দিষ্ট গ্রুপের ক্ষেত্রে। তাহলে অপশান বি অথবা সি যে কোনোর মধ্যে একটা হতে পারে। কিন্তু তারপরে বলেছে পিরিয়ড ওয়াইজ কী হয়,
যখন পিরিয়ড ওয়াইজ অর্থাৎ আমরা পিরিয়ডের বাম দিক থেকে ডান দিকে যাই, তখন কি হয়, তো সর্ববহিস্থ কক্ষে একটা করে ইলেকট্রন বাড়তে থাকে। তো যখনই একটা করে ইলেকট্রন বাড়ছে, তো সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন বাড়ার জন্য কেন্দ্রে প্রোটনের সংখ্যা বাড়বে। কেন্দ্রে প্রোটনের সংখ্যা যখন বৃদ্ধি পায়, তাহলে দুটো করে ইলেকট্রন বা তিনটে করে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য কি হয়, ইলেকট্রন এবং প্রোটনগুলো যেহেতু পুরো অপোজিট আধানে থাকে, তো সেগুলো কি হয়, পরস্পরের কাছে সরে আছে। সাময়িকভাবে সেগুলোর কি হয়, অ্যাটমিক রেডিয়াসটা হ্রাস পায়, অর্থাৎ সেক্ষেত্রে ডিক্রিজ হয়। তো তাহলে কোন অপশানটা সঠিক? অপশান বিটা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলেছে দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ হ্যামার অফ 5 kg when it is raised to a height of 8 meter, তাহলে তার ক্ষেত্রে কীরকম এনার্জি থাকবে, বা যে পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তিটা কত হবে। যে অপশানগুলো দেওয়া রয়েছে সেগুলো এখন দেখে নাও, আমি অঙ্কটা করি, তারপরে এদের মধ্যে কোনটা হবে সেটা বলে দিচ্ছি। দেখো, পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তি, আমরা যদি পোটেনশিয়াল এনার্জি ও পোটেনশিয়াল পিই দ্বারা লিখি, তাহলে বলতে পারি এই পোটেনশিয়াল এনার্জি মানে কি, এম জি এবং এইচ। এমটা কি, এমটা হচ্ছে ভর, জিটা হচ্ছে গ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ, এইচ হচ্ছে তার উচ্চতা। এবার দেখো আমাকে কি বের করতে বলেছে, পোটেনশিয়াল এনার্জিটা কত, দা পোটেনশিয়াল এনার্জি আমাকে বের করতে বলেছে। এবার দেখো পোটেনশিয়াল এনার্জি যদি এম জি এইচ হয়, তাহলে তার এম এর মান কত দেওয়া আছে, না এম এর মান অবশ্য 5 কেজি। তো অঙ্কগুলো করার আগে যে সমস্ত ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো দেখে নেবে একই ইউনিটে আছে কিনা, অর্থাৎ যদি এসআই এককে থাকে তো ক্যালকুলেশন করো সবগুলো এসআই এককে আছে কিনা, সিজিএস এককে যদি দেওয়া থাকে সবগুলো সিজিএস এককে আছে কিনা সেগুলো আগে দেখে নিও, তাহলে করতে অঙ্কগুলো, তাহলে মানগুলো বসিয়ে দিলেই হয়। যদি দেওয়া না থাকে তাহলে কি হয়, ইউনিটগুলোকে অবশ্যই চেঞ্জ করে নিতে হয়। তো এখানে দেখো কেজি মানে এসআই এককে দেওয়া আছে, জি এর মান আমরা এসআই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণ সিজিএস পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণ এখানে কিন্তু দেওয়া রয়েছে মিটার পার সেকেন্ড, সেটা লিখে নিতে পারি 10। এবং এইচ অর্থাৎ উচ্চতার মান কত, না দেওয়া আছে কত 8। তাহলে বলতে পারি যে 8 5 × 10 অর্থাৎ 8 5 40, 400। এই 400 পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ এসআই পদ্ধতিতে বের করেছি, তার মানে নিউটন, যেটা অপশান নাম্বার বিতে হবে। অর্থাৎ নির্ণয় পোটেনশিয়াল এনার্জি 400 নিউটন। সরি একটু ভুল বললাম, যেহেতু এনার্জির এককটা নিউটন নয়, এনার্জির এককটা হচ্ছে জুল, 400 জুল। সরি, বি হবে না, সঠিক উত্তর হবে অপশান ডি। চলো পরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলেছে দ্য কারেন্ট A current of 5 amperes is drawn by a filament of an electric bulb for 10 minutes. Find the amount of electric charge that follows through the current. অর্থাৎ কি বলেছে,
একটা কারেন্ট, একটা ফিলামেন্ট রয়েছে যার মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে এবং কত সময় ধরে যাচ্ছে না 10 মিনিট ধরে যাচ্ছে। এবার দেখো আমাকে কি বের করতে বলেছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট, অর্থাৎ কি পরিমাণ তড়িৎ সেখানে যাচ্ছে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি কুলম্ব, Q/T, অর্থাৎ 1 সেকেন্ডে কি পরিমাণ আধান কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হলো সেটাকে আমরা কি বলি, সেটাকেই বলি তড়িৎ প্রবাহ, বা যাকে আমরা বলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি শিখলাম, অ্যাম্পিয়ার মানে কি Q/T, অর্থাৎ আধান বাই সময়। এবার আধানের মান কত সেটা আমাকে বের করতে হবে। আমি তাহলে এখান থেকে বলতে পারি Q = A ইন্টু T, অর্থাৎ অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, তাহলে হয়ে যায় আমাদের আধানের মান। এবার দেখো অ্যাম্পিয়ার দেওয়া আছে কত, 0.5 ইন্টু সময়ের মান কত দেওয়া আছে, সময়ের মান দেওয়া আছে কিন্তু 10 মিনিট, এটাকে অবশ্যই আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। 10 মিনিট মানে কত, 600 সেকেন্ড। সমান, এবার 6 5 30, 300, তাহলে 300 ইউনিট। এবার যেহেতু বলেছে চার্জের ইউনিট কি জানি, কুলম্ব, তাহলে 300 C, সেটা হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার ডিতে রয়েছে। বোঝা গেল? চলো পরের অঙ্ক। 4 নম্বরে বলেছে দ্য মুভমেন্ট অফ এ পার্ট অফ দ্য প্ল্যান্ট টুয়ার্ডস দ্য স্টিমুলাস অফ গ্র্যাভিটি ইজ কল্ড, অর্থাৎ যদি কোনো চলনের ক্ষেত্রে, মুভমেন্টস অর্থাৎ চলনের ক্ষেত্রে কি হয়, টুয়ার্ডস দ্য স্টিমুলাস অফ গ্র্যাভিটি, অর্থাৎ এই যে উদ্ভিদের যে মূল, এটা উদ্ভিদ, সেই মূলগুলো যে গ্র্যাভিটি অর্থাৎ মাটির দিকে যায়, সেই রকম চলনকে আমরা কি চলন বলে থাকি, কেমোট্রপিক, গ্র্যাভিটোট্রপিজম, কেমোট্রপিজম, ফটোট্রপিজম, হাইড্রোট্রপিজম। তো কোনটা সঠিক উত্তর হবে? দেখো ট্রপিক চলন কাকে বলে, ট্রপিক চলন হচ্ছে যখন কোনো উদ্ভিদ অঙ্গের চলন কোনো একটা নির্দিষ্ট উদ্দীপকের প্রভাবে হয়, আমরা সেই রকম চলনকে কি চলন বলি না, ট্রপিক চলন বলি। এক্ষেত্রে দেখো উদ্ভিদের মূল কি করছে, গ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষজ বলের দিকে মাটির নিচের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু এখানে গ্র্যাভিটির এফেক্টের জন্য ত্বরণটা হচ্ছে, তাহলে অবশ্যই গ্র্যাভিটোপিজম অর্থাৎ উদ্ভিদ অঙ্গের চলন, গ্র্যাভিটি অর্থাৎ ভূমির মানে অভিকর্ষজ টানের জন্য নিচের দিকে যাচ্ছে, যার জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলেছে হুইচ ফিল্ম হ্যাজ ওন দ্য বেস্ট পপুলার ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাট দ্য 2018 জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, অর্থাৎ 2018 সালে যে জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হয়েছিল সেই অ্যাওয়ার্ডের কোন সিনেমাটা অ্যাওয়ার্ড পেয়েছিল। তো তাদের মধ্যে রয়েছে পদ্মাবত, নীরজ, হিন্দি মিডিয়াম, এয়ারলিফট। তো কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ হিন্দি মিডিয়াম যে সিনেমাটা, এটা 2018 সালের জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিল। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলেছে এ কার
falls a leg and drop to the ground in 0.6 সেকেন্ড। গিভিন দেওয়া আছে, জি এর ভ্যালু দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য স্পিড অন দ্য স্ট্রিকিং দ্য গ্রাউন্ড। এক্ষেত্রে দেখো স্পিডটা কি হবে, স্পিডটা যেটা হবে সেটা হচ্ছে টাইম ইন্টু গ্র্যাভিটি সমান টাইমের ভ্যালু কত 0.6 ইন্টু 10 মানে 6। এবার দেখো এখানে সবগুলো 6 দেওয়া আছে, এর অপশানও 6, বি এর অপশান 6, সি এর অপশান ডি, সবগুলোতে 6 দেওয়া আছে। এবার আমাকে যেটা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে, যেটা বের করতে বলছে স্পিড, স্পিডের ইউনিটটা কি? স্পিডের ইউনিটটা হচ্ছে মিটার পার সেকেন্ড, অর্থাৎ যেটা অপশান ডি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। পরের প্রশ্ন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িংস ইজ দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল। আমাদের যে মডার্ন পিরিয়ডিক টেবিল রয়েছে, যে টেবিলের তো মোট পিরিয়ড সংখ্যা 7 আর গ্রুপ সংখ্যা হচ্ছে 18, যেটা আমরা মডার্ন পিরিয়ডিক টেবিল বলে থাকি। তো এই মডার্ন পিরিয়ডিক টেবিলের যে ফার্স্ট এলিমেন্টটা রয়েছে, সেই ফার্স্ট এলিমেন্টের যেটা 1 নম্বর পিরিয়ডের 1 নম্বর এলিমেন্ট, সেটা অবশ্যই হাইড্রোজেন। ফার্স্ট পিরিয়ডের লাস্ট এলিমেন্ট যেটা 18 নম্বরে রয়েছে, সেটা হচ্ছে অবশ্যই হিলিয়াম। বোঝা গেল? তো ঘটনা হচ্ছে তাহলে এই যে মডার্ন পিরিয়ডিক টেবিল, এই মডার্ন পিরিয়ডিক টেবিলের ফার্স্ট এলিমেন্ট তাহলে কে হলো? সেটা হচ্ছে হাইড্রোজেন। তো এমন প্রশ্ন করতে পারে মডার্ন পিরিয়ডিক টেবিলের ফার্স্ট যে পিরিয়ডটা রয়েছে তার লাস্ট এলিমেন্টটা কি? হিলিয়াম। তো এরকম করে পিরিয়ডিক টেবিলে দেখো ফার্স্ট পিরিয়ডে কে কে রয়েছে? হাইড্রোজেন রয়েছে, লিথিয়াম রয়েছে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরকম করে এলিমেন্টগুলো রয়েছে। তোমরা পিরিয়ডিক টেবিলটা খুলে একটু ভালো করে দেখে নেবে। যদি না পাও আমার ডেসক্রিপশান বক্সের পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো সঠিক উত্তর তাহলে কোনটা হলো? না অপশান এটা হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ইনক্রিজ অ্যাজ উই গো ডাউন এ গ্রুপ। অর্থাৎ যদি একটা কোনো নির্দিষ্ট গ্রুপের ক্ষেত্রে, অর্থাৎ পিরিয়ডিক টেবিলে যদি কোনো একটা নির্দিষ্ট গ্রুপ হয়, সেই গ্রুপের ক্ষেত্রে কোনটার পরিবর্তন হবে না? কোনগুলোর? যে অপশানগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ ভ্যালেন্সি, অ্যাটমিক রেডিয়াস, ভ্যালেন্স সেল, মেটালিক ক্যারেক্টার। তো আমরা জানি যে কোনো একটা নির্দিষ্ট পিরিয়ডের ক্ষেত্রে ওই পিরিয়ডের যতগুলো এলিমেন্ট থাকে প্রত্যেকের যোজ্যতা এক। যেমন যদি আমি ফার্স্ট পিরিয়ড ধরি, ফার্স্ট যে গ্রুপটা ধরি, তো সেই গ্রুপের ক্ষেত্রে প্রথম এলিমেন্ট হাইড্রোজেন। ঠিক এরকম করে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, তারপরে আছে সোডিয়াম, তো এই করে যে একটা নির্দিষ্ট গ্রুপের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টের যোজ্যতা হয় একই। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পরিবর্তন হয় না কোনটা? তাহলে ভ্যালেন্সিটা, অর্থাৎ যোজ্যতা। চলো পরের প্রশ্ন বলছে ইফ এ ডক্টর কাউন্টস 80 হার্টবিট ইন 1 minute
দেন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য হার্টবিট। হার্টবিটে আমরা কিসে কাউন্ট করব, সেটা হচ্ছে কম্পাঙ্কে, যার ইউনিট হবে হার্টজ। অর্থাৎ হার্টজ কাকে বলে, অর্থাৎ কম্পাঙ্ক কাকে বলে না, কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে কোনো নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে যতবার কম্পাঙ্ক হয়, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যাকে আমরা বলি, অর্থাৎ 1 সেকেন্ডে যতবার পূর্ণ স্পন্দন করে, সেই যে পূর্ণ স্পন্দন হলো 1 সেকেন্ডে, সেই সংখ্যাটাকে বলি আমরা কম্পাঙ্ক, যার একক হচ্ছে হার্টজ। এবার দেখো ফ্রিকোয়েন্সি আমাদের বের করতে হবে হার্টবিট, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, স্পন্দন হচ্ছে 80, আর টাইম কত দেওয়া আছে, টাইম দেওয়া আছে 1 মিনিট। 1 মিনিট মানে আমাকে সেটা সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, মানে কত হচ্ছে 60 সেকেন্ড। তো এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 4/3, যেটার উত্তর হচ্ছে 1.33, অর্থাৎ যেটা অপশান নাম্বার বিতে রয়েছে। বোঝা গেল? তাহলে একজন ডক্টর তার হার্টবিট মাপলো কত না 80, সেক্ষেত্রে 1 মিনিট ধরে সেটা মাপা হয়েছে। তো 1 মিনিটে যদি 80 হয় তাহলে সেক্ষেত্রে আমাকে যদি ফ্রিকোয়েন্সি বের করতে হয়, তাহলে টোটাল নাম্বার অফ বিটস বা কতগুলো পূর্ণ স্পন্দন করলো ইন 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে, সেই সংখ্যাটাই হচ্ছে কম্পাঙ্ক বা যার একক হচ্ছে হার্টজ। তো আমরা সেটা কি করে বের করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। তোমরা এরকম অঙ্ক যদি কোথাও পাও সেগুলো অবশ্যই প্র্যাকটিস করে নেবে। চলো পরের অঙ্ক, পরের প্রশ্ন বলছে ক্যাম্বিয়াম ইজ অলসো কল্ড। ক্যাম্বিয়াম কি? ক্যাম্বিয়াম হচ্ছে একটা মেরি সিস্টেমের একটা পদ্ধতি, যেটা অপশান নাম্বার ডিটা হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে ড্যাশ ইজ ফর্মড আফটার ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে কি? ফার্টিলাইজেশন মানে হচ্ছে জনন। তো সেই জননের প্রথম পর্যায়ে কি উৎপন্ন হয়? যে অপশানগুলো দেওয়া রয়েছে এমব্রায়ো, ওভিউল, জাইগোট, জার্ম সেল। তো কোনটা সঠিক উত্তর হবে না, অবশ্যই ফার্টিলাইজেশন অর্থাৎ নিষিক্তকরণের ফলে যেটা উৎপন্ন হয় সেটা অবশ্যই জাইগোট, অর্থাৎ অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। পরে বলেছে হুইচ ফর্ম ডাজ নট বিলং টু প্রোটিস্টা। অর্থাৎ যে প্রোটিস্টা পর্ব রয়েছে সে প্রোটিস্টা পর্বের মধ্যে কোনটা বিলং করে না? যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে রয়েছে ইউগ্লিনা, অ্যামিবা, ইস্ট, তারপরে ডায়াটমস। তো এগুলোর মধ্যে প্রোটিস্টা পর্বে অংশগ্রহণ করে না সেটা হচ্ছে অ্যামিবা। কেন না, আমরা জানি অ্যামিবা হচ্ছে এক রকমের অ্যাকোয়াটিক প্রোটোজোয়া, যেটা প্রোটিস্টা পর্বের অন্তর্গত নয়। তাহলে অ্যামিবা কোন পর্বের অন্তর্গত? অ্যামিবা হচ্ছে সার্কোডিনা পর্বের অন্তর্গত। তাহলে অ্যামিবা সার্কোডিনা পর্বে যেহেতু, তাহলে প্রোটিস্টা পর্বের নয়, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। চলো পরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলেছে সাউন্ড ইজ প্রডিউসড ডিউ টু। সাউন্ড অর্থাৎ শব্দ কি করে উৎপন্ন হয়? শব্দ উৎপন্ন হয় যখন আমরা দেখি যে ধরো এরকম একটা টিউনিং রয়েছে,
এবার সেই টিউনিংকে যদি আমরা কোনো কারণে কোনো একটু হ্যামার দিয়ে হিট করি অর্থাৎ আঘাত করি, তাহলে কি হয়, এই টিউনিংটা কাঁপতে থাকে। যখনই কাঁপতে অর্থাৎ কম্পন শুরু হয়, তখন ওখান থেকে এক রকমের শব্দ উৎপন্ন হয়। তো তো শব্দ উৎপন্নের মূল কারণটা তাহলে কি, কম্পাঙ্ক। যদি কোনো বস্তুর কম্পন না হয়, তাহলে কিন্তু সেই বস্তুর শব্দ উৎপন্ন হবে না। তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে সেগুলো যদি দেখি, দেওয়া রয়েছে ভাইব্রেশন অফ অ্যান অবজেক্ট, স্লো মুভমেন্টস অফ এয়ার, কলিশন অফ টু অবজেক্ট, সাডেন রিলিজ অফ ফোর্স। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? নিঃসন্দেহে অপশান এটা হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ কোনো সাউন্ড প্রডিউস করতে গেলে ভাইব্রেশনের অবশ্যই দরকার। উইথাউট ভাইব্রেশন সাউন্ড ক্যানট বি প্রডিউসড। চলো পরের প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং অপশানস আর অ্যামোরফাস অ্যালোট্রোপস অফ কার্বন। অর্থাৎ কার্বনের যে অ্যালোট্রোপসগুলো রয়েছে, সেই অ্যালোট্রোপসের ক্ষেত্রে কোন শর্তগুলো অর্থাৎ যে অপশানগুলো দেওয়া রয়েছে সেগুলো কোনটা সঠিক উত্তর হবে। তো তার মধ্যে দেখো দেওয়া রয়েছে কি 1 নম্বর অপশানে এক নম্বর অপশানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে লিকুইড কার্বন, কোল, ল্যাম্প ব্ল্যাক, সুগার চারকোল। 2 নম্বর অপশানে দেওয়া হয়েছে কোক,